এই মুহূর্তে আজ তাক বাংলার মুখোমুখি হয়েছেন। আমরা দেখেছি যে আরজি করের আন্দোলনের একেবারে বলা যেতে পারে অন্যতম মুখ অনিকেত মাহাতো। আমরা সরাসরি অনিকেত মাহাতোর কাছে চলবো। অনিকেত, তুমি নিশ্চয়ই জানো যে সেমিনার রুমে তিলোত্তমার সঙ্গে কিছু ঘটেনি, এরকম একটা ইতিমধ্যেই যে সেন্ট্রাল ফরেন্সিক যে রিপোর্ট, সেই রিপোর্ট সিবিআইকে দেওয়া হয়েছে। কি বলবে? ইতিমধ্যেই এই রিপোর্ট নিয়ে কিন্তু একেবারে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজনৈতিক মহলে এবং এই ইস্যুতে একেবারে তোলপাড় হচ্ছে। তুমি কি বলবে? যেটা বলার সেটা হচ্ছে যে এই রিপোর্ট কালকেই আমরা আমাদের হাতে পেয়েছি, কিন্তু আপনারা যদি রিপোর্টটাকে পরিলক্ষিত করেন তাহলে দেখতে পাবেন যে এই রিপোর্ট 19শে সেপ্টেম্বর, মানে ঘটনা 9ই আগস্ট, তার প্রায় এক মাস পর কেন্দ্রীয় ফরেন্সিক যে টিম, সেই টিম 14ই আগস্ট তারা পর্যবেক্ষণ করেন। পর্যবেক্ষণ পর তাদের এই রিপোর্ট দেন। সেই রিপোর্টকে পর্যালোচনা করে, ফাইন্ডিংগুলোকে পর্যালোচনা করে 5টা পয়েন্ট তারা রেখেছেন। সেই পয়েন্টগুলোকে যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে যে ওইখানের প্রথম দুটো পয়েন্টে যে কথা উঠে আসছে সেটা হচ্ছে যে ফার্স্ট, ম্যাট্রেসের মধ্যে কিছু বায়োলজিক্যাল এভিডেন্স পাওয়া গেছে, আর সেমিনার রুমের অন্য কোনো জায়গায় বায়োলজিক্যাল এভিডেন্স বা অন্য কোনো এভিডেন্স, ব্লাড স্টেন থেকে শুরু করে অন্য কিছু পাওয়া যাচ্ছে না। দ্বিতীয় হচ্ছে যে কাঠের যে উডেন স্টেজ বা প্ল্যাটফর্ম, যার পর নির্যাতিত ওই দিন রাত্রে ঘটনাক্রমে শুয়েছিলেন, তাহলে সেখানে আর অন্য কোনো ফাইটিং বা স্ট্রাগলিং এর কোনো সাইন পাওয়া যাচ্ছে না। তার হেড এবং লোয়ার অ্যাবডোমেনের যে পোর্শন, তার জন্য আগে স্যাম্পল নেওয়ার জন্য যে কাট এরিয়া, কাট সেকশন অব দ্য ম্যাট্রেস ছিল, সেই জায়গাটাতে শুধুমাত্র ওই দুটো এরিয়ার সাথে করসপন্ড করে এই কথাটা লেখা আছে, এবং সেখানে কোনো স্ট্রাগলিং এবং ফাইটিং এর কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না। লাস্ট পয়েন্টে যেটা তারা লিখেছেন যে এটা লেস চান্স একজন বা যেই ওই সেমিনার রুমে যাক, যেখানে একটা নার্সিং স্টেশন আছে, যেখানে 24/7 পরিষেবা হয়, আননোটিস অবস্থায় কেউ ওই রুমে যাওয়া এবং এই ধরনের একটা ক্রাইম করা, কমিটিং অফেন্স, এই টার্মিনোলজিটা ওখানে ব্যবহার করা আছে, এরকম করা যেটা লেস চান্স। তাহলে এই ওভারঅল যদি দেখি ধস্তাধস্তির চিহ্ন, শুধুমাত্র বায়োলজিক্যাল এভিডেন্স, আর কোনো এভিডেন্স, আর কোনো জায়গা তারা পুঙ্খানুপুঙ্খ আশপাশটাও তারা নিরীক্ষণ করেছে। নিরীক্ষণ করার পরেও যখন পাওয়া যাচ্ছে না, তাহলে প্লেস অফ অকারেন্স কোথায়? এই প্রশ্ন তো স্বাভাবিকভাবেই উঠে আসে। তাহলে আমরা শুরুতেই এই কথা বলেছিলাম যে প্লেস অফ অকারেন্স কি ওটাই না অন্য কোনো জায়গায়? আমরা এইভাবে হয়তো প্রশ্নটা ওই সময় আসেনি। ওই সময় আমরা বলেছিলাম যে তার যে বেড, ম্যাট্রেস, তাতে কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই। এই প্রশ্নটা আমরাও রেখেছিলাম। তাহলে এই প্রশ্ন রাখার পর এভিডেন্স ট্যাম্পারিং এর তথ্য প্রমাণ লোপাটের তথ্য, সিবিআই প্রাইমারি চার্জশিটে তথ্য প্রমাণ এভিডেন্স ট্যাম্পারিং এর যে কথা বলা আছে, যে রিপোর্ট ইউরেথ্রাল সোয়াব এবং নিপিউল সোয়াব সঞ্জয় রায়ের সাথে বায়োলজিক্যাল এভিডেন্সের সাথে ম্যাচ করছে, সেই হিসাবে আপনি সঞ্জয় রায়কে অভিযুক্ত করেছেন, ট্রায়াল শুরু করেছেন, ঠিক আছে। তাহলে যদি প্লেস অফ অকারেন্স এই রিপোর্ট অনুযায়ী প্লেস অফ অকারেন্স অন্য জায়গায় হয়, তাহলে আপনি ট্রায়াল শুরু করলেন কি করে? তাহলে অন্য জায়গায় যদি এই ঘটনা ঘটে থাকে, তাহলে আপনি সেমিনার রুমের দিকে যতই তাকিয়ে থাকুন না কেন, আই উইটনেস তো আপনি ওখানে পাবেন না, বা কোনো উইটনেস তো ওখানে আপনি পাবেন না। তাহলে যদি না থাকে, তাহলে হচ্ছে বা ওই বডিটা ওইভাবে যদি অন্য কোনো জায়গায় হয়, তাহলে সেই জায়গা থেকে এলো কিভাবে? এই যাবতীয় প্রশ্ন আমরা আগেও তুলেছিলাম, এখনো তুলছি। এই রিপোর্ট আসার পর আমাদের যে অভিযোগ, সেই অভিযোগেই একটা জায়গায় সত্যতা প্রমাণিত হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে। তাহলে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, কোর্ট মনিটর সিবিআই ইনভেস্টিগেশন চলছে, তাহলে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার এইরকম অবস্থা কেন? কলকাতা পুলিশ যে পথ দেখিয়ে দিয়ে গেছে, প্রথম 4-5 দিনের মধ্যে সঞ্জয় রায় একজন অভিযুক্ত, সিবিআই আলটিমেটলি 4 মাস পর ঠিক একটু মোড়কটাকে প্লাস মাইনাস করে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছে। তাহলে প্রশ্ন যেটা আসছে সেটা এইটা, যে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা এবং মানুষের যে বিচারের উপর যে আস্থা, যে ভরসা, সেই বিচার আস্থার জায়গা থেকে মানুষ বিচার চাওয়ার জন্য আর কার কাছে যাবে? আর এই গণতান্ত্রিক পরিকাঠামোতে আর কে আছে যার কাছে মানুষ বিচার চাওয়ার জন্য আসবে? তাহলে বিচারের প্রতি যে অনাস্থা তৈরি হচ্ছে, বিচারের প্রতি যে অনাস্থার জায়গা তৈরি হচ্ছে সাধারণ মানুষ থেকে জুনিয়র ডাক্তার করে সমগ্র সমাজের সমগ্র স্তরের মানুষের মধ্যে, এই আন্দোলনকে কেন্দ্র করে যে সহমর্মিতা, যে সহবেদনার জায়গা থেকে মানুষ সম্পৃক্ত হয়েছিলেন, সেই জায়গা থেকে এই প্রশ্ন উঠেছে। তাহলে বিচার পাওয়ার জন্য আমরা যাবো কোথায়? তাহলে এই প্রশ্ন যদি আসে, তাহলে আজকে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থাকে এই জবাব দিতে হবে তাদের এই উদাসীনতা কেন, তারা কি করতে চাইছেন। তাহলে 4 মাস অতিবাহিত হলো, আমরা তো 90 দিনটা তো আর জুনিয়র ডাক্তাররা ফিক্স করে দেয়নি চার্জশিট দেওয়ার জন্য, এটা তো দেশের সংবিধান ঠিক করে দিয়েছে তাদেরকে চার্জশিট দেওয়ার জন্য, তারপরেও কেন পারলেন না? তাহলে আমরা এসেছি, আমরা প্রশ্ন করেছি, তিনি কিছু উত্তর সেদিন দিয়েছিলেন। আমরা এই সিএসএফএল এর রিপোর্টে যা প্রশ্ন উঠে আসছে, তার প্রশ্ন তো পুরো তদন্ত প্রক্রিয়াতে তিনি কি করলেন এতদিন, তারা কি করলেন এতদিন, এই প্রশ্ন আসছে। তাহলে এই সত্য অনুসন্ধানের জন্য আমরা যাচ্ছি, তারা কি উত্তর দেয়, সেই উত্তর পাওয়ার পর আপনাদের কাছে তাদের উত্তর রাখতে পারবো। অনেকে আমি বলবো, তোমরা যেটা প্রথম থেকে বলে আসছিলে সেটা কিন্তু একেবারে যেটা দেখতে পাই সেন্ট্রাল ফরেন্সিকের যে রিপোর্ট, তাহলে একটা সময় আমরা দেখেছি যে তোমাদের এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনটাকে
অনেকে কটাক্ষ করছিল, কিন্তু তোমরা যেটা দাবি করছিলে সেটা তো একেবারে হুবহু মিলে গেল, সেটা নিয়ে কি বলবে? না দেখুন, কেউ কটাক্ষ করতেই পারে, আন্দোলনের কতটা সফল কতটা বিফল, কোন পথে যাবে কোন পথে যাবে না, এ নিয়ে অনেকের অনেক মত থাকতে পারে, তাহলে সেই মত তারা রেখেছেন। আমি বলবো যে ঘটনার সংবেদনশীলতাকে সামনে রেখে যদি কেউ ভাবে, তাহলে এই যে আমাদের বিরুদ্ধে যে সমালোচনা করেছে, যে কুৎসা করেছে, এগুলোকে আমি ওয়েলকাম করি সবসময়, এর মধ্যে কোনো সমস্যা নেই। গণতান্ত্রিক পরিকটে সবাই যে সহমত হবে এরকম কোনো জায়গা নেই, তাহলে কেউ সমালোচনা করতেই পারে। কিন্তু আমি যেটা বলতে চাইছি বারবার, সেটা হচ্ছে যে আপনারা 9ই আগস্টের যে ঘটনা, সেই ঘটনাটার যে সমর্মিতা সবেদনার জায়গা থেকে সারা বাংলার মানুষ সাড়া দিয়েছে, এই সবেদনার সমর্মিতাটা থেকে সমালোচনাটা করুন। আমাদের আন্দোলন কতটা সফল কতটা বিফল, কোন ডাইনে যাওয়া ছিল বাঁয়ে যাওয়া ছিল সোজা যাওয়া ছিল, এই নিয়ে আপনারা বিস্তর কোশ্চেন করুন, প্রশ্ন তুলতেই পারেন, কিন্তু 9ই আগস্টের ঘটনার সমর্মিতা সবেদনাটাকে সামনে রেখে কোশ্চেনগুলো রাখুন। তাহলে দেখবেন, আমার মনে হয় যারাই এই সমালোচনা করুক বা যারাই এই আন্দোলনকে নিয়ে প্রশ্ন তুলেছেন, তাদের প্রশ্নের অভিমুখটা হয়তো একটা জায়গায় সঠিক দিশা পাবে। অনেকে তুমি নিশ্চয়ই জানো যে অভয়ের বাবা মা কিন্তু সিবিআই যে তদন্ত, সেই তদন্তে কিন্তু আর আস্থা রাখতে পারছে না। এই জুনিয়র ডাক্তারদের প্রথম থেকে আন্দোলন, এটা গোটা রাজ্যে একেবারে তোলপাড় হয়েছিল, এই আন্দোলনের তুমি একটা অন্যতম মুখ, কি বলবে? এবং যদি এটা নিয়ে তুমি একটু বলো। যেটা হচ্ছে যে সিবিআই এর উপর স্বাভাবিকভাবে এই তদন্ত প্রক্রিয়ার 4 মাস আসার পর সিবিআই এর উপর আস্থা রাখা, এটা তো সত্যিই কঠিন। শুধু নির্যাতিতার বাবা মার পক্ষে কেন, সমগ্র বাংলাবাসী দেশবাসীর পক্ষেও তো এই প্রশ্ন উঠে আসছে যে তাহলে সিবিআই এই 4 মাসে করলো কি। তাহলে এই প্রশ্ন তো স্বাভাবিক, একটা অনুসন্ধানশীল মনের সাধারণ মানুষের মধ্যে এই প্রশ্ন উঠে আসবে। তাহলে এই প্রশ্ন তো এর মধ্যে কোনো খারাপ কিছু নেই, এই প্রশ্ন তো আমার প্রশ্ন যে আপনারা কি করলেন মশাই এতদিন। তাহলে একটা গণতান্ত্রিক পরিকাঠামোতে সিবিআই দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার উপর ভরসা রাখাটা কি আমার অন্যায় নাকি? তাহলে এইটা যদি অন্যায় হয়, তাহলে আমাকে পুনর্বিবেচনা করতে হবে যে আমরা অন্য আর কি পথে বিচারের কথা ভাবতে পারি। তাহলে সেই প্রশ্ন উঠে আসছে আবার। তাহলে এই হচ্ছে ওভারঅল সিনারিও। আমি বলবো যে মানুষকে হতাশ হবেন না, ফাইটাররা কখনো হতাশ হয় না। তাহলে হতাশ কেন হবেন? যা গণতান্ত্রিক পরিকাঠামোতে যদি বিচার দিতে না পারে, তাহলে কেন বিচার দিতে পারছে না সেটা নিয়ে পর্যালোচনা হোক, আলোচনা হোক। পথে আসুন, পথেই পথের পথ দেখাবে, সেই পথেই নতুন অনুসন্ধান আমরা খুঁজে পাবো। অনেকে দ্বিতীয় যে সাপ্লিমেন্টারি চার্জশিট, সেটা সিবিআই তরফ থেকে দেয়া হলো না, এবং বলা যেতে পারে অভিজিৎ মণ্ডল এবং প্রধান দুই যে আসামি সন্দীপ ঘোষ, তারা দুজনেই জামিন পেল, এবং এটা নিয়ে কিন্তু একটা অংশে একটা বিতর্ক অবশ্যই তৈরি হয়েছে। তো সেটা নিয়ে তুমি কি বলবে? হ্যাঁ, সাপ্লিমেন্টারি চার্জশিট আমার মতে প্রাইমারি চার্জশিটে তার যে কমিটমেন্ট ছিল, এবং 10ই ডিসেম্বর সুপ্রিম কোর্টের হেয়ারিংয়ে সলিসিটর জেনারেল যে প্রসঙ্গ তুলেছিলেন যে তারা দেবেন, তাহলে সেই কমিটমেন্টের কথা ভেবে আমার মনে হয় সাপ্লিমেন্টারি চার্জশিট তাদের দেওয়া অবশ্যই কর্তব্য ছিল আমি বলে মনে করি। না হলে যারা রেপ এবং মার্ডারের মতন ঘটনায় অভিযুক্ত, তারা যদি প্রকাশ্যে ছাড়া পেয়ে যায়, তাহলে তো এটা একটা এর থেকে লজ্জার তদন্তকারী সংস্থার পক্ষে কি হতে পারে। তাহলে অবশ্যই সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া উচিত ছিল। যা হয়েছে তারপর অতি দ্রুততার সাথে যদি সাপ্লিমেন্টারি চার্জশিট তারা না দিতে পারে, তাহলে মানুষের প্রতি যে বিচার ব্যবস্থার প্রতি যে অনাস্থা তৈরি হচ্ছে, সেই অনাস্থা আরো বৃহত্তর হবে। শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আগামী দিনে এই সেন্ট্রাল ফরেন্সিক রিপোর্টটা আসার পর আগামী দিনে পরবর্তী তোমাদের পদক্ষেপ কি হবে? আগামী পরবর্তী পদক্ষেপ, নাগরিক সমাজ থেকে শুরু করে জুনিয়র ডাক্তাররা, সমাজের সমগ্র স্তরের মানুষের কাছে আবেদন থাকবে যে এই আন্দোলন যে নৈতিকতা বা আন্দোলনের সঞ্চার করে থাকে, যদি কিছু করে থাকে, এটাকে সামনে রেখে, বিচারকে সামনে রেখে আপনারা এগিয়ে যান। জুনিয়র ডাক্তাররা পাশে থাকবে। জুনিয়র ডাক্তারদের ডিউটি এবং তাদের যে পেশাগত সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতাকে নিয়ে তারা তাদের আন্দোলনের কর্মসূচি রূপরেখা ঠিক করবে। নাগরিক সমাজ, জুনিয়র ডাক্তার সমাজের সমগ্র স্তরের মানুষকে সামনে নিয়ে আমরা আমাদের বিচারের দাবিতে এই আন্দোলন চালিয়ে যাব।